transistorApp.com নিবেদিত গৌতম সরকার প্রযোজিত আমাদের আজকের নিবেদন প্রণব রায় বিরচিত রাজা রানী, পাঠে শ্রী বিপ্লব চট্টোপাধ্যায়। বিশেষ ধন্যবাদ শ্রী প্রদীপ্ত রায়। চিঠিখানা প্রতুল বেশ খুঁটিয়ে পড়তে লাগলো। টাইপ করা 4 পাতা চিঠি পড়তে সময় লাগলো কিছুক্ষণ। লক্ষ্য করলাম পড়তে পড়তে প্রতুল একবারও তার পাইপ কিন্তু টানেনি। কোনো বিষয়ে বিশেষ মন না দিলে প্রতুল পাইপ টানতে ভোলে না। জিজ্ঞেস করলাম, আরে এত মন দিয়ে কি পড়ছিস, কার চিঠি? চিঠিখানা আবার ভাঁজ করে খামে ভরতে ভরতে প্রতুল শখেদে বলে উঠল, কপাল। তারপর পাইপটা নতুন করে ধরিয়ে বললে, গোপালপুর অন সি ক্যান্সেল। অবাকে বললাম, বলিস কি, বার্থ রিজার্ভেশন হয়ে গেছে, হঠাৎ ক্যান্সেল কেন শুনি? সবই ইচ্ছাময়ের ইচ্ছা। এইমাত্র তিনি বললেন, হে প্রতুল লাহিড়ী, আপাতত সমুদ্র দর্শন স্থগিত রেখে তুমি সহকারী বিশু সমেত উড়িষ্যার জঙ্গলের দিকে ধাবিত হও, ইহাই আমার ইচ্ছা। বললাম, তার মানে ওই টাইপ করে চিঠি ভগবান পাঠিয়েছেন নাকি? নিশ্চিন্ত মুখে প্রতুল বলল, একরকম তাই। এইবার বিরক্ত হওয়ার কথা আমার। বললাম, কি বাজে কথা বলছিস, খুলে বল না। বলছি প্রতুল বললে। তার আগে ইস্টার্ন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের লোকাল ম্যানেজারকে রিং কর। যা রিং কর। কানেকশন রিসিভারটা প্রতুলের হাতে দিলাম। প্রতুল বলতে লাগলো, আমি প্রতুল লাহিড়ী বলছি মশাই। এইমাত্র আপনাদের চিঠি পেলাম মিস্টার আয়া। যেভাবে আপনারা অনুরোধ করেছেন তাতে প্রিন্স সুমন্ত্র রাওয়ের কেসটা হাতে না নিয়ে আমার উপায় নেই। না, দেখুন, ধন্যবাদের কিছু নেই, এ তো আমার শখের পেশা। যাই হোক, ঘটনাটা যখন রত্নাগড়ে ঘটেছে তখন তার তদন্ত কলকাতায় বসে তার হতে পারে না, সুতরাং সেখানে একবার যেতেই হবে। ভাবছি আজ রাত্রিতে গাড়িতে রত্নাগড়ের রাজবাড়িতে যাব। আপনি তাড়াতাড়ি একখানা পরিচয়পত্র লিখে পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, স্টেশনে দেখা করবেন। ঠিক আছে, আচ্ছা, তাই। রিসিভারটা নামিয়ে রাখলো প্রতুল। তারপর আমার দিকে চেয়ে একটু হেসে বললে, ব্যাপারটা বুঝলি তো বিশু? বললাম, বিন্দু বিসর্গ না। চিন্তিত মুখে প্রতুল বলল, তোর ব্রেনে ধূসর বর্ণের পদার্থের পরিমাণ একটু কম। জাগে ট্রেনে যেতে যেতে সব শুনবি। ঘটনার প্রতুল মুখে শুনলাম। রত্নাগড় উড়িষ্যা অঞ্চলে একটি পুরাতন করদ রাজ্য নয়, প্রকাণ্ড একটা তালুক বলাই ভালো। সেই রত্নাগড়ের একমাত্র রাজকুমার হচ্ছেন সুমন্ত্র রাও। রত্নাগড়ের রাও বংশ নিতান্ত প্রাচীনপন্থী হলেও কুমার বাহাদুরের বাবা রাজা সুধন্য রাও বংশের ধারা থেকে ছিটকে বেরিয়ে ইউরোপের দিকে পাড়ি দিয়েছিলেন। তার ফল এই সুমন্ত্র রাও। পুরোদস্তুর পাশ্চাত্য ভাবধারা ও ধরনের মানুষ। প্রথম যৌবনে বছরে 8 মাস কন্টিনেন্টে কাটাতেন। শেষ যৌবনে অবশ্য রত্নাগড়ের রাজবাড়িতেই থিতু হয়েছিলেন। লোকে বলে ঘরের প্রতি সুমন্ত্ররাও হঠাৎ আসক্তির কারণ নাকি তার সুন্দরী পাঞ্জাবি স্ত্রী ডালিয়া। যাই হোক, মাস 2 পূর্বে সুমন্ত্রের হঠাৎ খেয়াল হয় লাইফ ইন্স্যুর করার দরকার, এবং স্ত্রীর নামে ইস্টার্ন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের তিনি 1.5 লাখ টাকা জীবন বিমা করেন। পাঠকদের বলে রাখা ভালো, ঘটনাটা হাল আমলের নয়। যখনকার কথা বলছি সেটা 1944 সাল। এই পর্যন্ত ঘটনা নিতান্তই মামুলি, রহস্য রোমাঞ্চের কোনো গন্ধই নেই। কিন্তু মাত্র 1 সপ্তাহ আগে যা ঘটল সেটা রীতিমতো রোমাঞ্চকর। মাত্র একটা প্রিমিয়াম দিয়েই কুমার বাহাদুর সুমন্ত্ররাও মারা যান। মারা গেলেন অদ্ভুতভাবে, রোগে ভুগে নয়। বিকেলের দিকে বন্দুক হাতে শিকার করতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পর দেখা যায় জঙ্গলের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে, পাশে বন্দুকটা। তা থেকে একটা মাত্র গুলি ফায়ার করা হয় না। শরীরের কোথাও তার গুলির আঘাত চিহ্ন ছিল না, কোনো ক্ষতচিহ্ন নয়, শুধু ডান দিকের কষ বেয়ে একটু রক্ত গড়িয়ে পড়েছিল। স্থানীয় ডাক্তার এবং পুলিশ সার্জন পরীক্ষা করে এক বাক্যে রায় দেন, মস্তিষ্কে হঠাৎ রক্তক্ষরণের ফলেই মৃত্যু। হয়তো কুমার বাহাদুরের হাই ব্লাড প্রেশার ছিল। মৃত্যুটা স্বাভাবিক মৃত্যুই, তবু ইস্টার্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কেমন একটা সংশয় দেখা দিয়েছে।
মাত্র একটা প্রিমিয়ামের বদলে কুমার বাহাদুরের স্ত্রীর হাতে নগদ 1.5 লাখ টাকা গুনে দেওয়ার আগে তারা ঘটনাটা সম্পর্কে একেবারে নিঃসংশয় হতে চান। তাই প্রতুলের কাছে টাইপ করা 4 পাতা চিঠি, তাই আমাদের রত্নাকর যাত্রা। কেসটার বৃত্তান্ত শুনে উৎসাহ চুপসে গেল। ডাক্তার যখন পরীক্ষা করে রায় দিয়েছে স্বাভাবিক মৃত্যু, তখন তদন্ত করার কি আছে? গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার প্রোগ্রামটাই মাটি। প্রতুল বোধ করে আমার মনোভাব টের পেয়েছিল। হালকা গলায় শুধু বললে, সমুদ্র দর্শন না হোক রাজবাড়ির অতিথি হওয়া তো যাবে, সেই বা মন্দ কি, সবই তাঁর ইচ্ছে। সম্বলপুরে এসে ট্রেন থামলো শেষ রাতে। সম্বলপুর থেকে প্রায় 32 মাইল তফাতে রত্নাগড় এস্টেট। প্রাইভেট মোটর গাড়ি ভাড়া পাওয়া যায়। অনেক পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে রাজ্যের সীমানায় এসে যখন পৌঁছলাম তখন চনমনে রোদ উঠেছে। জায়গাটা সমুদ্র লেভেল থেকে প্রায় 1500 ফুট উঁচু বলে মনে হয়। বোধহয় সেই কারণে এখানকার সকালটা এত উজ্জ্বল। 3 পাশে ছোট বড় পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ জঙ্গল ছাড়ার কিছু নজরে পড়ে না। এ কোথায় এলাম? মানুষজনের বসতি নেই নাকি? রাজবাড়ির চিহ্নই বা কই? ভুলটা ভাঙল একটু পরে। চড়াই পথে উঠতে উঠতে জঙ্গলের মাথা ডিঙিয়ে প্রথমেই চোখে পড়ল ছাই রঙের পুরাতন একটি প্রাসাদ শিখর, কতটা মন্দির আকৃতি। ড্রাইভার বললে, ওই হচ্ছে রাজবাড়ি। যেতে যেতে ক্রমশ দেখা গেল মাটির বস্তি, কিছু দোকানপাট, হাট বাজার, লোক চলাচল, কিন্তু সবই যেন 50-60 বছর আগেকার প্রাচীন ছবি। মিনিট কুড়ির মধ্যে পৌঁছে গেলাম রত্নাকর রাজবাড়ির সামনে। ছাই রঙের পাথর দিয়ে গাঁথা দোতলা প্রাসাদ, আয়তনে বেশ বড়, কিন্তু উচ্চতা একটু নিচুই। ছাদের মাঝখানে মন্দির প্যাটার্নে ক্রমশ উঁচু চূড়া, তাকে ঘিরে গোল বারান্দা। তাকে দেখলে বোঝা যায় রাজপ্রাসাদটির বয়স অন্তত 27 বছর। লোহার ফটকের সামনে ভাড়াটে মোটর ছেড়ে দেওয়া হলো। ছোট সুটকেসটা হাতে নিয়ে এগোতেই আধা বয়সী এক ব্যক্তি বেরিয়ে এসে ফটক খুলে দিলে। তারপর সসম্ভ্রমে বললেন, আসুন আসুন আসুন, কলকাতা থেকে আসছেন তো? প্রতুল বললেন, হ্যাঁ, আমরা ভোরবেলাতেই তার পেয়েছি আপনারা আসছেন। প্রতুল প্রশ্ন করলে, আপনি? লোকটি সবিস্ময়ে বলে, যদুনাথ শাহ, কর্তার আমলের গুমুস্তা। হ্যাঁ, ভিতরে চলুন আপনারা। যদুনাথের সঙ্গে একতলার হলঘরে এসে দাঁড়ালাম। আমার হাত থেকে সুটকেসটা নিয়ে যদুনাথ বললে, ওই বাঁদিকের ঘরখানা আপনাদের জন্য ঠিক করা আছে। আয়াদের পরিচয়পত্রখানা তার হাত দিয়ে প্রতুল বললে, মিসেস রায়ের সঙ্গে দেখা করতে চাই, উনি আছেন তো? যদুনাথ ঘাড় নেড়ে বলল, যাবেন আর কোথায়? এত বড় শোক সামলে ওঠে কি 4টিখানি কথা? রানিমার সঙ্গে দেখা হবে বই কি। আগে স্নান খাওয়া সেরে জিরিয়ে নিন, তারপর রানিমা নিজেই ডেকে পাঠাবেন। যদুনাথ বোধ করি আমাদের স্নানাহারের তদারকেই চলে গেল। আমি ঘরটার চারপাশে তাকিয়ে দেখলাম, শুধু এই ঘরখানাই নয়, রাজবাড়ির সবটুকু কেমন যেন চাপা চাপা। জানলাগুলো সাইজে ছোট, জাপড়ি দিয়ে ঢাকা, আসবাবপত্র কারুকাজ করা, মোটা মোটা ভারী কাঠের। হাওয়ায় কেমন যেন একটু পুরনো শ্যাঁতা গন্ধ। তাকিয়ে দেখি প্রতুল ঘরে নেই। কিছুক্ষণ পরে এলো, সহজভাবে বলে, রাজবাড়ির আশপাশের সঙ্গে একটু চেনা করে এলাম। স্নানাহার চুকলো, তারপর একটু গড়িয়েও নেওয়া গেল। তখন পর্যন্ত রানিমার কাছ থেকে ডাক এলো না। প্রতুল 2-1বার যদুনাথকে খবর দিতে বলেছিল। যদুনাথ বিনীত হাস্যে বলেছিল, আপনারা কষ্ট করে এতটা পথ ভেঙে এলেন আর রানিমা দেখা করবেন না, তাহলে কি হয়? দুপুর গড়িয়ে বিকেল হলো। বেলা যখন পাহাড় আর জঙ্গলের মাথায়, তখন যদুনাথ এসে বলল, চলুন, রানিমা চা খেতে ডাকছেন আপনাদেরকে। দোতলায় উঠলাম। আশ্চর্য, একতলার সঙ্গে দোতলার কোথাও মিল নেই। জানলাগুলো বড় বড় কাচের শার্সি ঢাকা, দেয়ালে রং, আসবাবপত্র সবই পাশ্চাত্য স্টাইলে। মেঝের কার্পেট থেকে হলঘরের কোণে রাখা পিয়ানোটা পর্যন্ত আধুনিক রুচির পরিচয় দিচ্ছে। স্বাভাবিক,
কেননা পরলোকগত কুমার বাহাদুর ছোটবেলা থেকেই পশ্চিমী আবহাওয়ায় মানুষ হয়েছিলেন বলে শুনেছি। হলঘরে আমাদের বসিয়ে যদুনাথ অন্তর্ধান করলে। প্রতুল পাইপে তামাক ভরতে লাগলো, আর আমি সামনের দেয়ালে একখানা বড় অয়েল পোর্ট্রেটের দিকে তাকিয়ে রইলাম। একটি সুপুরুষ ব্যক্তির ছবি, পরনে ব্রিচেস, গালে রাতপুর স্টাইলে চাপ দাড়ি, পাশে কালো রঙের একটি ঘোড়া, তারও পেছনে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য। প্রতুল নিচু গলায় বললে, ছবিটা মৃত রাজকুমার সুমন্ত্র রাওয়ের। বললাম, কি করে বুঝলি? ছবির নিচে ব্র্যাকেটে ধূপদানিতে ধূপ জ্বালা দেখে। তাছাড়া আয়ারের চিঠিতে রাজকুমারের বয়সের যে উল্লেখ আছে, ছবির সঙ্গে সেটা মিলে যাচ্ছে। দরজার কাছে মৃদু খসখস আওয়াজ হলো। সেদিকে তাকিয়ে আমরা উঠে দাঁড়ালাম। মিসেস রাও হলের মধ্যে এগিয়ে আসছেন। মিসেস ডালিয়া রাও। শুনেছিলাম তিনি সুন্দরী, কিন্তু স্ত্রীলোক যে কতখানি সুন্দরী হতে পারে এই অনুপমা, এই রূপলাবণ্যময়ী মহিলাটিকে না দেখলে আন্দাজ করা কঠিন। মনে হলো একটি সঞ্চারিণী মোমবাতির শিখা। ফিকে নীল সিল্কের শাড়ি পরে তিনি আমাদের দিকে এগিয়ে আসছেন। ভদ্রমহিলার বয়স দেখলে 25-এর বেশি মনে হয় না। দীর্ঘাঙ্গী, আইভরির মতো গায়ের রং, মুখ চোখে গ্রীক ভাস্কর্যের নমুনা, এবং সর্বাঙ্গে থমথমে বিষণ্ণতা। বিষণ্ণতা নারী রূপকে কমনীয় করে রাখে, কিন্তু আশ্চর্য, আমার মনে হলো সেই বিষণ্ণতা ডালিয়া রাওয়ের অসাধারণ রূপকে আরো মোহময়ী করে তুলেছে। নমস্কার জানিয়ে প্রতুল বলে, আমি প্রতুল লাহিড়ী, আর ইনি আমার সহকারী। মৃদু স্পষ্ট গলায় রানীজি বললেন, মিস্টার আয়ারের চিঠিতে পরিচয় পেয়েছি, বসুন। রানীজির পেছন পেছন একজন দাসী চায়ের ট্রে নামিয়ে রেখে গেল। ডালিয়ারাও নীরবে চা ঢালতে লাগলেন। মিনিট দুদিন চুপচাপ থেকে প্রতুল বললে, আপনার মনের এই অবস্থায় কিছু জিজ্ঞাসা না করাই আমার উচিত, কিন্তু ক্ষমা করবেন, নিতান্ত কর্তব্যের খাতিরে 2-4টে প্রশ্ন করতে বাধ্য হচ্ছে। চায়ের কাপ দুটো আমাদের সামনে এগিয়ে দিয়ে ডালিয়ারাও একটু যেন আড়ষ্ট হয়ে গেলেন। তারপর শুধু বললেন, বলুন, ঘটনাটা দয়া করে খুলে বলুন তো। একটু চুপ করে থেকে ডালিয়ারাও ধীরে ধীরে বলতে শুরু করলেন। মাসখানেক হলো ওর শরীরটা ভালো যাচ্ছিল না। রাজবাড়ির ডাক্তার ওকে পরীক্ষা করে বলেছিল প্রেশারটা রীতিমতো হাই। মাফ করবেন, কুমার বাহাদুরের ড্রিঙ্ক করা অভ্যেস ছিল কি? ঘাড় নাড়লেন ডালিয়ারা। ওটা ওর বরাবরের অভ্যাস, কিন্তু ইদানিং একটু মাত্রা ছাড়িয়েছিলেন। আপনি মানা করতেন না? মানা করলে 2-1 দিন বন্ধ দিতেন, কিন্তু আবার পুতুল প্রশ্ন করলে তারপর। ডালিয়ারাও বলতে লাগলেন, ব্যবসার কাগজপত্র নিয়ে অনেক রাত অবধি জেগে থাকতে দেখেছি। কারণটা কি? ব্যবসা সংক্রান্ত কোনো রকম দুশ্চিন্তা? ঠিক বলতে পারি না, তবে ঘটনার আগের দিন অনেক রাত অবধি জেগেছিলেন। ড্রিঙ্কও করেছেন একটু বেশি, সেই জন্যে পরদিন ঘুমাতে ওর বেড়া হয়েছিল। সারাদিন কোথাও আর বেরোননি। মাঝে মাঝেই বই পড়েছেন আর আমার সঙ্গে গল্প করেছেন। বিকেলের দিকে বললেন, আমি একটু হাওয়া খেয়ে আসি। শিকারের বাতিক ছিল ওনার, কিন্তু শরীরটা খারাপ হওয়ার দরুন পাখি ছাড়া আর কিছুই শিকার করতেন না। সেজন্য শর্ট গানটা হাতে নিয়ে বেরিয়ে গেলেন। আমি যদুনাথকে সঙ্গে পাঠাতে চেয়েছিলাম। বললেন, দরকার নেই, আমি এক্ষুনি ফিরে আসব। কিন্তু বিকেল গিয়ে সন্ধে হয়ে গেল, তখনও ফিরলেন না। যদুনাথকে নিয়ে আমি ওকে খুঁজতে বেরোলাম। বাড়ি থেকে 1 ফার্লং দূরে একটা হরিতকির জঙ্গল আছে। খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে দেখলাম। ডালিয়ারাও নিজেকে সামনে নিলেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, মাটিতে উনি শুয়ে পড়ে, পাশে বন্দুকটা। কাছে গিয়ে ডালিয়ারাও আর পারলেন না। মুক্তোর মতো দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরলেন, আর আইভুরি গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়তে লাগলো। চুপ করে তাকিয়ে রইল প্রতুল। মিনিট 5 পরে বললে, আচ্ছা মিসেস রাও, আপনার স্বামীর মৃত্যু সম্পর্কে আপনার কি মনে হয়? অসহায় চোখে তাকালেন ডালিয়ারাও। বললেন, আমি আর কি বলবো, স্বামীর মৃত্যুতে
যে কোনো স্ত্রীর যা মনে হয় আমারও তাই। প্রতুল বললে, প্রশ্নটা আমি সেদিক দিয়ে করিনি। আমি জানতে চাইছি আপনার স্বামীর মৃত্যু কি স্বাভাবিক বলেই মনে হয় আপনার? ডাক্তারেরা তো তাই বলছেন। হঠাৎ স্ট্রোকের ফলে মাথা শিরা ছিঁড়ে যায়। তাছাড়া ওর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন যখন দেখতে পাইনি, প্রতুল বলল, তখন স্বাভাবিক মৃত্যু বলেই ধরে নেওয়া হয়েছে। উচিত তাই। আচ্ছা মিসেস রাও, প্রত্যেক মানুষের বন্ধু যেমন থাকে, শত্রুও তেমন কিছু থাকে। আপনার স্বামীর তেমন কোনো শত্রু ছিল বলে জানেন কি? ধীর গলায় ডালিয়া রাও বললেন, আমার স্বামী বোধহয় পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি স্বভাবের লোক ছিলেন। তার কোনো শত্রু থাকতে পারে আমি তা ভাবতেই পারি না। আচ্ছা, এবার দু একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি কি? ব্যক্তিগত প্রশ্ন? ডালিয়ারাও আবার কেমন আড়ষ্ট হয়ে গেলেন। কিছু মনে করবেন না, প্রতুল বলল, কুমার বাহাদুরের সঙ্গে আপনার বয়সও তো দেখছি অনেকখানি তফাৎ। অন্তত ওর এই ছবি দেখলে তাই মনে হয় নাকি? চুপ করে রইলেন রানী সাহেবা। প্রতুল বললে, বয়সের এতখানি তফাৎ সত্ত্বেও আপনাদের বিয়েটা হলো কি করে? নিজের আঙুলে একটা পান্নার আংটি ঘোরাতে ঘোরাতে ডালিয়ারাও বললেন, আমরা পরস্পরকে পছন্দ করে বিয়ে করেছিলাম। মনের পছন্দ বয়সের হিসেব রাখে না। স্মিত মুখে প্রতুল বললে, আমিও ঠিক এই জবাবটাই আশা করেছিলাম রানীজি। আপনাদের প্রথম আলাপ হয় কোথায়, কিভাবে? প্যারিসের একটা অপেরা হাউসে। আমরা দুজনেই উপস্থিত ছিলাম সেখানে। ও হ্যাঁ, আপনিও কন্টিনেন্টে ঘুরেছেন? হ্যাঁ, আলাপের 2 মাস বাদেই আমাদের বিয়ে হয়। আপনার বিবাহিত জীবন যতদূর শুনেছি 2 বছরের, তাই না? রানীজি ঘাড় নাড়লেন। আচ্ছা, প্রথম আলাপে কুমার বাহাদুরকে যেমন দেখেছিলেন মারা যাওয়ার আগে কি ঠিক তেমনি ছিলেন? না মানে এই 2 বছরে ওনার স্বভাব চরিত্রের বা আচার ব্যবহারের কোনো কিছু লক্ষ্য করেছিলেন কি? বিশেষ কিছু নয়। উনি খুব আমোদে মানুষ ছিলেন, হইচই ভালোবাসতেন, কিন্তু গত মাস 6 ধরে কথা একটু কম বলতেন। মাঝে মাঝে কি যেন ভাবতেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাওয়া আসা করতেন খুব কম। মাঝে মাঝে 2-1 ভদ্রলোক আসতেন, তাদের আমি চিনি না, তবে শুনেছি তারা শেয়ার মার্কেটের দালাল। দুর্ঘটনার দিন বা 2-4 দিন আগে এই বাড়িতে কেউ এসেছিলেন না? আচ্ছা, কুমার বাহাদুর এত বেশি টাকার লাইফ ইন্স্যুর যে করলেন কেন? আপনার ভবিষ্যৎ ভেবেই কি? হয়তো তাই। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইলেন ডালিয়ারাও। কিন্তু আমার ভবিষ্যতের ভাবনা আমি কোনো দিন তাকে ভাবতে বলিনি। বিশ্বাস করুন, আমি চাইনি 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 চাইনি। কান্না চাপতে চাপতে ডালিয়ারাও উঠে চলে গেলেন। প্রতুল এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিচে যাবার সিঁড়ির দিকে এগোলো। নামতে নামতে সিঁড়ির মাঝপথে আমাদের থামতে হলো। একটু যুবা পুরুষ দ্রুত পায়ে উঠে আসছে উপরে। দীর্ঘ সবল দেহ, চোখা মুখে সরু গোঁপ, বয়স 30-32 বেশি মনে হয় না। পরনে ইউনিফর্ম দেখলে বোঝা যায় এয়ারফোর্সের পদস্থ ব্যক্তি। এর বেশি স্পষ্ট করে কিছু দেখা গেল না, কেন তখন সন্ধ্যে হয়ে এলো, সিঁড়ির বাতি জ্বালানো হয়নি। ছেলেটি কিন্তু থামলো না, একবার মাত্র আমাদের ওপর চোখ বুলিয়ে দ্রুত দোতলায় উঠে গেল। আমরা নেমে এলাম একতলার হল ঘরে। হল ঘরে আলো জ্বলছে। যদুনাথ আমাদেরই অপেক্ষা করছে। বললে, রাতের খানা কি খাবেন, বিলেতি না দেশি? এসে প্রতুল বললে, কোনোটাতে আপত্তি নেই। তারপর বললে, রত্নাকর জায়গাটা বেশ ভালো লাগছে। কলকাতার মানুষ কিনা আমরা, কাল সকালে বেড়াতে বেরোলে কেমন হয়? যদুনাথ বললে, বেশ তো ড্রাইভারকে খবর পাঠাই তাহলে। কুমার বাহাদুর মারা যাবার পর গাড়ি আর বেরোয়নি কিনা? প্রতুল বললে, গাড়ির দরকার হবে না, হেঁটে বেড়াতেই ভালো লাগবে, আপনি সঙ্গে থাকলেই হবে। যাকে বলে যদুনাথ রান্নাঘরের দিকে চলে গেল। ঘরে এসে প্রতুল বিছানায় চিৎপাত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থেকে একসময় প্রশ্ন করলে, কি বুঝছিস বিশু তুই? বললাম, কুমার বাহাদুরের মৃত্যুটা স্বাভাবিক। কি করে বুঝলি? কতগুলো স্পষ্ট কারণ থেকে, যথা
কুমার বাহাদুরের হাই ব্লাড প্রেশার ছিল, ঘটনার আগের রাত্রে অতিরিক্ত মদ্যপান ও অনিদ্রা, তাছাড়া কিছু দুশ্চিন্তাও ছিল তার। সর্বশেষ কারণ, লোকাল ডাক্তার ভালো করে দেখে রায় দিয়েছেন মাথায় হেমারেজের ফলেই মৃত্যু। ডাক্তারের তো ভুলও হতে পারে, কিন্তু পুলিশ সার্জেন, তারও কি ভুল হয়েছে বলতে চাস? তাছাড়া মৃতের শরীরে কোথাও কোনো আঘাত বা ক্ষতচিহ্ন খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, তা অবশ্য যায়নি। তাহলে তুই কি বলতে চাস? প্রতুল উঠে বসলো, পাইপটা ধরিয়ে নিলে, তারপর স্বভাবসিদ্ধ হালকা গলায় বলল, প্রতুল লাহিড়ী যা বলে তা ভাবে না, আর যা ভাবে তা বলে না। তরুণের সঙ্গে পরিচয় হলো ডিনার টেবিলে। আলোয় স্পষ্ট করে দেখালো বেশ সুস্থির চেহারা, প্রাণবন্ত উজ্জ্বল চোখ, মুখে চাপা কৌতুকের একটা হাসি লেগেই আছে, যেটা তার ঠোঁটের স্বাভাবিক ভঙ্গিও হতে পারে। ডালিয়ারাও আলাপ করিয়ে দিলেন। প্রাইভেট ডিটেকটিভ প্রতুল লাহিড়ী, সহকারী বিশুবাবু, আর ফ্লাইট লেফটেন্যান্ট অনুপ সিং বেদি। অনুপ সিং অন্তরঙ্গতার সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনারা তো দারুণ ইন্টারেস্টিং লোক মশাই, আলাপ করে ভারী খুশি হলাম। প্রতুল এসে বললো, আমরা খুব কম খুশি হইনি, আপনি মিসেস রাওয়ের আত্মীয় নিশ্চয়ই। অনুপ বললে, ঘনিষ্ঠ বন্ধুকে যদি আত্মীয় বলা যায় তাহলে তাই। কুমার বাহাদুরও আমার বন্ধু ছিলেন, ছুটি পেলেই এখানে বেরিয়ে যায়। এই সেদিনও এসেছিলাম, জাস্ট এক সপ্তাহ আগে। তা কুমার বাহাদুর মারা যাওয়ার ঠিক একদিন আগে। তাই নাকি? প্রতুল খাবারের প্লেট থেকে ডালিয়া রাওয়ের দিকে চোখ তুলল। মিস্টার বেদি এসেছিলেন? পরিবেশন করতে গিয়ে রানী যে এক মুহূর্তের জন্য থমকে গেলে, তারপর সহজ স্বরে বললেন, হ্যাঁ, অনুপ এসেছিল, আপনাকে বলতে মনে ছিল না। অনুপ বলল, এখানে একটা দিন থেকে আমি হায়দ্রাবাদ ফিরে গিয়েছিলাম। হঠাৎ ডালিয়ার চিঠিতে কুমার বাহাদুরের খবরটা পেয়ে আবার চলে এলাম। খবরটা আমি বিশ্বাসই করতে পারিনি। যাওয়ার আগে মানুষটাকে দিব্যি সুস্থ দেখে গেলাম, আর জাস্ট 24 ঘন্টা বাদেই দেখছি প্লেন অ্যাক্সিডেন্টের চেয়েও ইন্টারেস্টিং। বুঝলাম পৃথিবীর যাবতীয় দুর্ঘটনায় 30 বছর তরুণের চোখে ইন্টারেস্টিং, অথবা অনুপ সিং এর কথা বলা ধরেনি ওই রকম। ডিনার শেষ করে আমরা নিচে চলে এলাম। অনুপ নিচে নামলো আধ ঘন্টা পরেও। আমাদের পাশের ঘরটা অনুপের জন্য খুলে দেওয়া হয়েছিল। প্রতুল বলল, দুপুরে পরিপাটি দিবানিদ্রার পর এখন আর ঘুমের চেষ্টা বৃথা। চল ফ্লাইট লেফটেন্যান্টের ঘরে গিয়ে আড্ডা জমায়। আমাদের দেখে অনুপ খুশি হলো। আমিও ভাবছিলাম আপনাদের সঙ্গে গল্প করে কিছুক্ষণ সময় কাটাবো। গোয়েন্দা লোক আপনারা, ভারী ইন্টারেস্টিং। বলা, আপনি বা কম ইন্টারেস্টিং কিসে? কত দেশ বিদেশ ঘুরেছেন বলুন তো? অনুপ বলল, হ্যাঁ তা ঘুরেছি, আর সেই জন্যই কুমার বাহাদুর আমায় পেলে আর ছাড়তে চাইতেন না। দেশ বিদেশের অদ্ভুত অদ্ভুত ইন্টারেস্টিং ঘটনা শুনতে চাইতেন। প্রতুল প্রশ্ন করলো, কার সঙ্গে আপনার প্রথম আলাপ হয়েছিল, কুমার বাহাদুর না মিসেস রাও? অনুপ বললে, ডালিয়ার সঙ্গে, বছর 3 আগে। তখনও বোধ হয় না, তখন ওর বিয়েই হয়নি। কোথায় আলাপ হয়? দিল্লির একটা বড় হোটেলের বাবা ছিলেন কেয়ারটেকার, আর ডালিয়া রিসেপশনিস্টের কাজ করত। সেইখানেই আমার সঙ্গে আলাপ। প্রতুল হঠাৎ জিজ্ঞেস করে বসলো, কিছু মনে করবেন না মিস্টার বেদি, আপনি বিবাহিত? অনুপ বলে, না 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 মিস্টার লাহিড়ী, বিয়েটা ভারী ইন্টারেস্টিং, কিন্তু হয়ে ওঠেনি। কেন? আপনার চেহারা এবং পদমর্যাদা দেখলে আমার বিশ্বাস যে কোনো মেয়ে আপনাকে স্বামী হিসেবে পেতে চাইবে। দরাজ গলায় অনুপ হেসে উঠল। হেসে বলল, দুনিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং হলো মেয়েরা, বুঝলেন? তারা হলে চীনে পুঁথির মতো, দেখতে সুন্দর, পড়তে দুর্বোধ্য। বললাম, পড়তে চেষ্টা করেছিলেন কখনো? অনুপ বললে, করেছিলাম বই কি। এই ধরুন না, ডালিয়ার মনটাই একসময় পড়বার চেষ্টা করেছিলাম। বিয়ের কথা তুলেছিলাম। ডালিয়া বলেছিল, তোমার আমার বন্ধুত্বটুকুই থাক, স্ত্রী যদি আমি হই, কোনো ধনীর স্ত্রী হব। আর তারপরের মাসেই শুনলাম বিখ্যাত শিল্পপতি মির্জা রসুলের সঙ্গে সে ইউরোপে চলে গেছে। বিয়ে হয়েছিল কেন জানি না, তবে বছর খানেক বাদে কাগজে দেখলাম
কুমার বাহাদুরের সঙ্গে তার বিয়ের খবর। প্রতুল বলল, আপনি তো মাঝে মাঝে এই বাড়িতে আসতেন, আপনার কি মনে হয় রাও দম্পতি বেশ সুখী ছিলেন? অসুখী তো দেখিনি কোনোদিন। অনুপ বললে, কুমার বাহাদুর ডালিয়াকে অত্যন্ত ভালোবাসতেন মনে হয়। রত্নাগড়ের রাজবংশের প্রথা শুনেছি চাপ দাড়ি দেখা। সুন্দর দাড়ি ছিল কুমার বাহাদুরের। দোতলায় টাঙানো ছবিটা দেখেছেন নিশ্চয়ই। একদিন ডালিয়ার কথায় আমার স্বামী কুমার বাহাদুর সে দাড়ি আর গোঁফ কামিয়ে ফেললেন। ভারী ইন্টারেস্টিং। দরাজ গলায় আবার হেসে উঠল, বলে প্রতুল কিন্তু হাসলো না। বললে, আচ্ছা, সপ্তাহখানেক আগে আপনি এ বাড়িতে যখন এসেছিলেন কুমার বাহাদুরকে তখন কেমন দেখেছিলেন? অসুস্থ মনে হয়েছিল কি? দেখে তো মনে হয়নি। আমার সঙ্গে কত কথা বলেছিলেন, হাসলেন, ডিনার টেবিলে আমার মুখে কত গল্প শুনলেন। সে রাতে কি কি গল্প বলেছিলেন আপনারা? কি গল্প বলেছিলেন আপনার মনে আছে? সঠিক মনে নেই, তবে ছোটখাটো অনেক ঘটনাই বলেছিলেন, বেশিরভাগই বিদেশের ঘটনা। কেননা ডালিয়া বিদেশের গল্প শুনতেই ভালোবাসত। কিচ্ছু মনে নেই কি? আছে, যেমন ইস্ট আফ্রিকা ইউগান্ডা প্রদেশের 112 বছরের এক বুড়ো চাষি 37টা বিয়ে করেছে। তার শেষ বউটি হলো তার প্রথম স্ত্রীর নাতনির মেয়ে। ভারী ইন্টারেস্টিং। আর কিছু মনে পড়ে? এমনি নানা মজার ঘটনায় সেটাতে বলেছিলাম, স্পষ্ট করে কিছু মনে পড়ছে না, বুঝলেন? কিন্তু কেন শুনতে চাইছেন বলুন তো? আপনারা গোয়েন্দা লোক মশাই, ভারী ইন্টারেস্টিং। প্রতুল হেসে বললে, সেসব গল্প শুনলে আমরাও খানিকটা মজা পেতাম এই আর কি। যাকে আসুন একটা খেলা শেখাই আপনাকে, এটাও কম ইন্টারেস্টিং নয়। পটে 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 পটে। অনুপ উৎসাহিত হয়ে উঠল। প্রতুল বলল, আমি একটা শব্দ বলবো, সেগুলো শোনা মাত্রই আপনার মনে সবার আগে যে শব্দটি আসবে সেটি আপনি বলবেন। বিশু, শব্দগুলো নোট কর। কাগজ কলম নিয়ে বসলাম। ঠিক এই জাতীয় খেলার কথা প্রতুলের মুখে আগে কখনো শুনিনি। প্রতুল বললে, সাদা। অনুপ বলে উঠল, কালো। চাকরি, ছুটি, শহর, বন্দর, হিমালয়, এভারেস্ট, ভালোবাসা, টাকা, ডিনার, রোস্ট, বন্দুক, সুইসাইড। প্রতুল থেমে গেল। অনু বলল, কই আরো বলুন। প্রতুল বলল, ঠিক আছে, এই পর্যন্তই থাক। এবার খেলাটা কি তাই বলি। এই ধরনের কথার পিঠে কথা থেকে যিনি উত্তর দেন, অনেক সময় তার অবচেতন মনটা ধরা পড়ে যায়। দেখুন, আমি চাকরি বলতে আপনি বললেন ছুটি, তার মানে আপনার ছুটি ফুরিয়ে যাওয়াটা ভালো লাগছে না। আমি ভালোবাসা বলাতে আপনি বললেন টাকা, এটাও স্বাভাবিক, কারণ একদিন টাকার অভাবেই ভালোবাসা পাত্রীকে আপনি পাননি। কিন্তু আমার খটকা লাগছে শেষ কথাটা। আপনি ফৌজি লোক, বন্দুক কথা শুনে আপনার লড়াই বা যুদ্ধ বলাটাই স্বাভাবিক ছিল, তার বদলে সুইসাইড কথাটা মনে এলো কেন? অবাক অনুপ নিজেও হলো। বলে, কথাটা কেন আমার মনে হলো তা ঠিক, ও হ্যাঁ, মনে পড়ছে। সপ্তাহখানেক আগে যেদিন এ বাড়িতে এসেছিলাম সেটাতে ডিনার টেবিলে আমার গল্পের মধ্যে একটা সুইসাইডের ঘটনায় ছিল, সবচেয়ে চমকপ্রদ গল্প। তাই বোধহয় বন্দুক কথাটা শুনে আমার মুখ দিয়ে সুইসাইড বেরিয়ে গেল। প্রতুলের চোখ দুটো সজাগ হয়ে উঠল। বলে, ঘটনাটা যখন চমকপ্রদ তখন আমাদেরও শোনান না। অনুপ বলতে লাগলো, মাস কতক আগে মিলিটারি কাজে আমাকে ইস্ট আফ্রিকায় যেতে হয়েছিল। ইস্ট আফ্রিকা ইউগান্ডায় এই ঘটনাটি ঘটে। একজন নামকরা ব্যবসাদার দেউলিয়া হয়ে হঠাৎ মারা যায়। ডাক্তার এসে দেখে স্বাভাবিক মৃত্যু বলে রায় দেয়, কিন্তু আসলে কেসটা আত্মহত্যা। প্রতুল সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, কিরকম? অনুপ বলল, দেউলিয়া ব্যবসাদার লোকটি নিজের পাখি মারা বন্দুকের নলটা মুখের মধ্যে ঢুকিয়ে ঘোড়া টিপে দেন। গুলিটা তালু ভেদ করে মাথায় আটকে থাকে। মুখ দিয়ে শুধু এক ঝলক রক্ত ছাড়া আর কিছুই দেখা যায়নি। ফলে ডাক্তারও ভেবেছিল স্বাভাবিক মৃত্যু। পরে অবশ্য অটোপসি করে ব্রেন থেকে গুলি বেরোলো এবং বন্দুকের ট্রিগারের লোকটি নিজের আঙুলের ছাপ দেখে জানা যায় কেসটা আত্মহত্যা।
ভারী ইন্টারেস্টিং নয় কি? একটু চুপ করে থেকে প্রতুল বললে, ঘটনাটা শুনে কুমার বাহাদুর কি বলেছিলেন? কুমার বাহাদুর হেসে বলেছিলেন, লোকটা ডাক্তারের চোখে বেশ ধুলো দিয়েছিল তো। আর মিসেস রাও কি বলেছিলেন? ডালিয়া তো বিশ্বাসই করতে চায় না, বলেছিল সামান্য পাখি মারা ছড়াতে একটা জোয়ান মানুষ আবার মরে নাকি, বড় জোর জখম হতে পারে। যত সব বোগাস গল্প। আমি কিছু বলার আগে কুমার বাহাদুর বললেন, মোটেই বোগাস নয়, মানুষের টাগরায় এমন একটা জায়গা আছে যেখানে ফায়ার করলে গুলিটা সোজা ব্রেনে চলে যায়। আমরা অনেক সময় হাঁ করা বাঘের মুখের মধ্যে লক্ষ্য করে ফায়ার করি, ফল হয় অব্যর্থ। প্রতুল শুধু অনুপেরই কথার প্রতিধ্বনি করে বলে, ভারী ইন্টারেস্টিং। তারপর উঠে দাঁড়িয়ে বললে, রাত হয়েছে মিস্টার বেদি, গুড নাইট। রাত অবশ্য তেমন কিছু হয়নি, ঘড়িতে দেখলাম মাত্র 9:15 বাজে। অনুপের ঘর থেকে বেরিয়ে এসে প্রতুল যদুনাথকে ডেকে পাঠালো। যদুনাথ এসে খাতির করে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন, কত কফি দেব না হুইস্কি সোডা? প্রতুল বললে, কোনোটাই নয়। আচ্ছা যদুনাথ, তোমাদের এখানকার ডাক্তারের বাড়িটা কতটা দূর হবে? আগে মাইল খানেকের মধ্যে। উনি কি রাজবাড়ির ডাক্তার? মানে কুমার বাহাদুর মারা গেলে? আগে হ্যাঁ, ডাক্তার পট্টনায়কে এই বাড়ির ডাক্তার। কুমার বাহাদুরকে উনিই দেখাশোনা করতেন। একবার তার কাছে নিয়ে চলো তো যদুনাথ। যদুনাথ ঘাবড়ে গিয়ে বললে, কেন স্যার? পুতুল বলল, আমি গ্যাস্ট্রিকের রুগী, খাওয়া দাওয়ার পর পেটটা কেমন গোলমাল করছে। যদুনাথ বললে, তাহলে গাড়ি দরকার নেই, হেঁটেই যাই, চলো, খাবারগুলো হজম হয়ে যাবে। তিনজনে বেরিয়ে পড়ল। ডাক্তার পট্টনায়কের বাড়ি মাইলখানেকও নয়, বড় জোর 8 মাইল। বাংলো টাইপের ছোট্ট একতলা বাড়ি, বাড়ির সামনে বড় বড় গাছপালা খানিকটা। যদুনাথকে প্রতুল বলল, এবার তুমি যাও, আমরা নিজেরাই ফিরতে পারবো। হাতার ফটক খুলে ভেতরে ঢুকতেই প্রতুল আমাকে থামিয়ে দিল। তারপর আমাকে নিয়ে একটা গাছের আড়ালে সরে গেল। দেখলাম ডাক্তারের বাড়ির দরজা খুলে কালো ওড়না ঢাকা একটি নারী মূর্তি বেরিয়ে আসছে, পিছনে আরেকটি নারী মূর্তি। দুজনেই দ্রুত পায়ে ফটক পার হয়ে বেরিয়ে গেল। কালো ওড়না ঢাকা মূর্তিটি স্পষ্ট না দেখা গেল পিছনের দাসটিকে চিনতে ভুল হলো না। আজই বিকেলে রাজবাড়ির দোতলায় সেই চায়ের ট্রে এনেছিল, সুতরাং তার মণিবাণীকেও আন্দাজ করা কঠিন হলো না। কিন্তু এই রাতে ডালিয়ারাও ডাক্তারের বাড়িতে কেন? প্রতুলে গিয়ে দরজায় করাঘাত করলো। দরজা খুলে দিল একটা চাকর। প্রতুল বলল, বলো আমরা রাজবাড়ি থেকে আসছি। ভেতরে একটা ঘরে আমাদের বসিয়ে চাকরটি ছুটে গেল। ডাক্তার পট্টনায়ক এলেন। 50-এর উপর চেহারা, মাঝারি গড়নের, সবল চেহারা, মাথার চুল ছোট করে ছাঁটা, ফরাসি ধাঁচের একটু দাড়ি মুখখানাকে ধূর্ত করে তুলেছে। প্রতুল আমাদের পরিচয় দেওয়ার আগেই ডক্টর পট্টনায়ক গুরুগম্ভীর আওয়াজে বললেন, ইয়েস ইয়েস মিস্টার লাহিড়ী, আপনি আমাদেরই জন্যে অপেক্ষা করছিলেন তো? প্রতুল একটু অবাক হয়ে বললে, আপনি আমাদের পরিচয় জানেন? তেমন গুরুগম্ভীর আওয়াজে ডাক্তার বললেন, জানি বই কি, রত্নাগড়ে কি উদ্দেশ্যে এসেছেন তাও জানি। কি করে জানলেন? রানীজির কাছে শুনেছেন। সেটা অবান্তর, আমার কাছ থেকেই জানতে চান সেটা বলুন, আমার সময় কম। ঠিক এই ধরনের অভ্যর্থনা আমরা আশা করিনি। প্রতুল বললে, তাহলে সোজাসুজি বলি, রাজকুমার সুমন্ত্র রাওয়ের পারিবারিক চিকিৎসক তো আপনি? ডাক্তার পট্টনায়ক বললেন, পারিবারিক চিকিৎসক বলাটা ভুল হবে। আমি মাত্র মাস 8 ওদের জেনেছি, আর 8 মাসে 5-6 কুমার বাহাদুরকে দেখতে গেছি মাত্র। আচ্ছা ডাক্তার পট্টনায়ক, মৃত কুমার বাহাদুরের দেহ আপনি পরীক্ষা করেছিলেন তো? হ্যাঁ আমি। ওর মৃত্যুটা আপনার কীরকম মনে হয়? যা মনে হয়েছিল তা রিপোর্টেই লিখে দিয়েছি। আপনি জানেন না? জানি, শুধু আপনার মুখে একবার শুনতে চাইছিলাম আর কি। ডক্টর পট্টনায়ক বললেন, বেশ, তবে শুনুন, কুমার বাহাদুরের হাই প্রেশার ছিল। হঠাৎ স্ট্রোকের ফলে মাথার শিরা ছিঁড়ে উনি মারা যান। আর কিছু জানতে চান? ডাক্তারের কাটা কাটা কথা আর উদ্ধত ভাব সহ্য করা ক্রমেই
কঠিন হয়ে পড়ছিল। প্রতুল কিন্তু শান্ত গলায় বললে, মৃতদের পাশে একটা বন্দুক পড়েছিল এবং সেই বন্দুক থেকে একটা গুলি ফায়ার করা হয়েছিল, তা থেকে আপনার মনে কোনো সন্দেহ? না, এক কথায় জবাব দিলেন ডাক্তার। প্রতুল বলল, মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নাও হতে পারে। লাশ ময়না তদন্তে পাঠালেন না কেন? ডাক্তারের মুখ চোখ রুক্ষ হয়ে উঠল, মেঘের মতো আওয়াজ করলেন, বললেন, মিস্টার লাহিড়ী, 22 বছর ইউরোপে কাটিয়েছি, চিকিৎসাবিদ্যায় অনেক ডিগ্রি আছে, আমি আমার কাজ ভালোই বুঝি, ময়না তদন্তের প্রয়োজন দেখিনি, তাই পাঠাইনি। আচ্ছা, গুড নাইট। বেরিয়ে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত। কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। পিছনে সশব্দে দরজা বন্ধ হয়ে গেল। অনেক রাত অবধি ঘুমোতে পারলাম না। রাজকুমার সুমন্ত্র রায়ের মৃত্যুটা ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। ডাক্তার পট্টনায়কের ব্যবহার ও কথাবার্তা শুধু অভদ্রজনোচিত নয়, সন্দেহজনকও বটে। মনে হয় কি যেন চেপে যাচ্ছেন উনি। আর অত রাতে ডাক্তারের বাড়ি ডালিয়া রাওয়ের লুকিয়ে চুরে যাওয়ার অর্থটাই বাকি। সবচেয়ে অদ্ভুত লাগলো ডিনার টেবিলে অনুপ সিংয়ের মুখে ইউগান্ডার সে আত্মহত্যার গল্প। সেখানেও পাখি মারা বন্ধু, আর এখানেও পাখি মারা বন্ধু। অনুপ সিং সে রাতে বিশেষ করে এই ঘটনাটা শোনালো কেন কুমার বাহাদুরকে? আত্মহত্যায় সুমন্ত্র রায়কে প্ররোচিত করাই কি তার উদ্দেশ্য ছিল? হতে পারে কুমার বাহাদুর দুনিয়া থেকে সরে গেলে ডালিয়া অনুপের মিলনের রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু সুমন্ত্র রাও আত্মহত্যা করলো কেন, তার কোনো সঠিক খবর এখনো খুঁজে পাওয়া যায়নি। যতদূর জানা গেছে, সুমন্ত্র ডালিয়ার বিবাহিত জীবন সুখী ছিল। অনুপ স্বীকার করেছে। তবে তবে আর্থিক দুরবস্থা, আর্থিক অবস্থা খারাপ হলে কেউ 1.5 লাখ টাকার জীবন বিমা করে। তবু কুমার বাহাদুরের মৃত্যুটাকে স্বাভাবিক বলে মেনে যাওয়া যাচ্ছে না। খুন তো হতেই পারে না। মৃতদেহের শরীরে কোথাও কোনো আঘাত বা গুলির চিহ্ন দেখা যায় না। ডক্টর পট্টনায়ক যদি বা মিথ্যে বলে থাকেন, পুলিশ সার্জন নিশ্চয়ই সত্য গোপন করেননি। মৃতদেহের ময়না তদন্ত হলে সব সন্দেহের নিরসন হতো, কিন্তু আর তো উপায় নেই। লাশ কবে জ্বালানো হয়ে গেছে। এ বিষয়ে প্রতুলকে কিছু জিজ্ঞাসা করা বৃথা, কেন প্রতুল লাহিড়ী যা বলে তা ভাবে না, আর যা ভাবে তা বলে না। অন্ধকার ঘরে চোখের পাতা কখন বুঝে এসেছিল টের পাইনি। চোখের পাতা আলো পড়তে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে ধর্মর করে উঠে বসলাম। দেখলাম প্রতুলের হাতে একটা বন্দুক। বললাম, কার বন্দুক? কুমার বাহাদুরের নাকি? বন্দুকটা পরীক্ষা করতে করতে প্রতুল মুচকি এসে বললে, ঠিক ধরেছিস, তোর মাথায় ধূসর বর্ণের সেলগুলো বেশ কাজ করছে দেখছি। বললাম, এই বন্দুকটি পেরি কি করে, কে এনে দিল? প্রতুল জবাব দিল, একখানি কর করে 10 টাকার নোট। মানে? নোটটি হাতে পেতে রাজবাড়ির দাসী রানীজির ঘর থেকে লুকিয়ে এনে দিল এই বন্দুকটি। প্রতুল তার সুটকেস থেকে খানিকটা তুলো আর অ্যালকোহলের শিশু বের করলে। তারপর একটা সরু কাঠিতে তুলো জড়িয়ে তুলির মতো তৈরি করলে। তারপর তুলি কাঠিটা অ্যালকোহলে ভিজিয়ে বন্দুকের নলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়তে লাগলো, যেমন করে লোকে বন্দুকের নল সাফ করে আর কি। চুপ করে দেখতে লাগলাম আমি। একটু পরেই তুলি কাঠি বের করে প্রতুল তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। থমথমে গম্ভীর হয়ে উঠল তার মুখ। তুলি কাঠি আমার সামনে গিয়ে ধরে বলল, দেখ। শুধু অবাক নয়, স্তম্ভিত হয়ে দেখলাম সাদা তুলির খানিকটা অংশ কালচে লাল। বলে উঠলাম, এ তো পুরনো রক্তের দাগ, কিন্তু কার রক্ত? প্রতুল বললে, আকাশে উড়া বা গাছের ডালে বসে থাকা পাখি মারলে তার রক্ত নিশ্চয়ই বন্দুকের নলের মধ্যে এসে লাগবে না। সুতরাং ধরে নেওয়া যায়। রুদ্ধশ্বাসে বলে উঠলাম, এ রক্ত কুমার বাহাদুরের। তারপর বন্দুকটা হাতে করে ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে রাজবাড়ির দাসী অপেক্ষা করছিল। বন্দুকটা তাড়াতে ফিরিয়ে ঘরে এসে বলল প্রতুল, রাজবাড়ি তখন অন্ধকার নিঝুম। ফিরে এসে প্রতুল জিজ্ঞাসা করলো, কি বুঝলি বিশু? বললাম, আত্মহত্যা। কুমার বাহাদুর নিজেকে নিজেই শেষ করেছেন, এই তো বোঝা যাচ্ছে, নইলে বন্দুকের নলের মধ্যে রক্ত লেগে থাকবে কি করে? প্রতুল অন্যমনস্ক হয়ে রইল। জিজ্ঞেস করলো, তুই কি বুঝলি? জিজ্ঞেস করলাম, তুই কি বুঝলি? আলোটা নিভিয়ে দিয়ে প্রতুল বিছানায় শুয়ে পড়ল।
বলল, অনুপের মতো আমিও বলি, জীবনটা ভারী ইন্টারেস্টিং। সকালে চায়ের পর যদুনাথ এসে বললে, যাবেন নাকি স্যার বেড়াতে? আমরা তৈরি হয়েছিলাম, রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। উড়িষ্যা প্রদেশ যারা ঘুরেছেন তারা জানেন নিসর্গের শোভার দিক থেকে উড়িষ্যা সত্যিই সুন্দরী, কিন্তু রত্নাগড়ের মতো এত সৌন্দর্য এই প্রদেশের আর কোথাও দেখিনি। নীল আকাশ, সোনালি রোদ, ধূসর পাহাড় আর সবুজ অরণ্য, সব মিলিয়ে পাকা আর্টিস্টের একটা ছবির মতো। যেতে যেতে প্রতুল যদুনাথের সঙ্গে আলাপ জুড়ে দিল। রাজবাড়িতে কতদিন আছো যদুনাথ? যদুনাথ বলল, তা অনেকদিন স্যার, রাজা বাহাদুরের আমল এসেছিলাম উঠতি বয়সে। তখন অবশ্য দেওয়ানজি ছিলেন। রাজা সাহেব দেহ রাখার পর দেওয়ানজিকে ছাড়িয়ে দেওয়া হলো। জমিদারির কাজকর্ম তখন তুমিই করতে নাকি? আগে কাজ আর এমনকি এই খাজনাপত্র আদায় করা আর বিদেশি কুমার বাহাদুরকে টাকা পাঠানো। আচ্ছা যদুনাথ, তুমি তো পুরনো লোক, রত্নাগড় এস্টেটের আয় রাজা বাহাদুরের আমলে যা ছিল এখনকার রাজার আমলেও কি তাই আছে? যদুনাথের মুখটা মলিন হলো, একটু চাপা গলায় বললে, না স্যার, জমিদারি এখন পূর্তির দিকে। তাই নাকি? কেন কেন যদুনাথ? যদুনাথ একটু চুপ করে থেকে বললে, কথাটা যেন বের হয় না। কুমার বাহাদুর তো সারাটাই জীবন টাকা নিয়ে ছিনিমিনি খেলেছেন। বছরে 7-8 মাস ধরে বিলেতে ঘোরা, তার উপর ফাটকা বাজার আর রেসের ঘোড়া কেনার বাতি, ক্রমাগত ছেঁচলে মহানন্দার জলও ফুরিয়ে আসে। প্রতুল বললে, বড় দুঃখের কথা। কিন্তু রানীজির মুখে শুনলাম কুমার বাহাদুরের বিজনেস ছিল। যদুনাথ বললে, ছিল মানে হালে কারবার বেঁধেছিলেন। বড় বড় কোম্পানির কিছু শেয়ার কেনা ছিল, সেগুলো বেচে সাহেবদের এক চায়ের কারবারে লাগিয়েছিলেন। ভালোই চলছিল, শুনেছি চায়ের কারবারে মোটা লাভ। কিন্তু কপালের ফের, লাভের করিয়ার কুমার বাহাদুরকে ভোগ করতে হলো না। যদুনাথের গলাটা ধরে এলো। প্রতুল বললেন, তবু সান্ত্বনা এই যে সেটা রানীজির ভোগে লাগবে। মাথা নেড়ে যদুনাথ বলল, না স্যার, ছোট লাভের পুরো অংশ পাবে ছোট কুমার সাহেব, মানে কুমার বাহাদুরের ছেলে কুমার সুজিত রাও। আশ্চর্য প্রদীপ বলল, রানীজির সন্তান আছে নাকি? কই, বাড়িতে দেখলাম না তো। যদুনাথ বললে, সুজিত রাও কুমার বাহাদুরের আগের পক্ষের ছেলে। এখন বছর 16 বয়স হবে, তার মামার বাড়িতে থাকে। চলতে চলতে প্রতুল অন্যমনস্ক হয়ে গেল। তারপর এক সময় বললে, কুমার বাহাদুর যেখানটা মারা গিয়েছিলেন জায়গাটা একবার দেখে আসি চলো তো। যদুনাথ বললে, আসুন। বাঁদিকে খানিকটা যেতেই একটা জঙ্গল পাওয়া গেল। হরিত কি বেশি, কিছু বাবলা শিরুষও আছে। জঙ্গলের কিনারে এসে যদুনাথ বললে, এই হরিতকি জঙ্গলেই তাকে পাওয়া যায়, ওই কালকাসুন্দা ঝোপের পাশে। আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। প্রতুল তাকিয়ে রইল কিছুক্ষণ। জঙ্গলটা পাখিদের ধর্মশালা বললেই চলে। নানা জাতের পাখালির কলরবে যেন প্রভাতী জলসা বসেছে। বললাম, শোনো, এই জঙ্গলটায় তো অনেক পাখি। হ্যাঁ? যদুনাথ বললে, রত্নাগড় পাখিদের মেলা, সব জঙ্গলই পাবেন। প্রতুল হঠাৎ যদুনাথকে প্রশ্ন করলে, রানীজির সঙ্গে তুমিও তো কুমার বাহাদুরকে খুঁজতে বেরিয়েছিলে, তাই না যদুনাথ? আগে হ্যাঁ স্যার। তোমাদের বোধহয় অনেক খুঁজতে হয়েছিল? আগে না, খুঁজতে হয়নি। রানীজি আমাকে নিয়ে সোজা এই হরিতকি জঙ্গলে চলে এলেন। তারপরে ঝোপের পাশে কুমার বাহাদুরকে পড়ে থাকতে দেখে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। তখন কুমার বাহাদুরকে দেখবো কি, রানীজির কান্না দেখে বুক ফেটে। যদুনাথের কান্নার মাঝখানে প্রতুল বলে উঠলো, চলো চলো চলো, ঠিক আছে, কেন না, চলো ফেরা যাক। দুপুরে স্নান খাওয়া সেরে উঠে প্রতুল বল, সর্বনাশ হয়েছে। চমকে উঠে বললেন, কি হলো? আমার পাইপে তামাক পুড়িয়ে গেছে, তুই গড়িয়ে নে, আমি ঝুট করে শহর থেকে ঘুরে আসছি। বললাম, যদুনাথকে আনতে পাঠিয়ে দে। যদুনাথ কি আনতে কি আনবে কে জানে, তার চেয়ে নিজে যাওয়াটাই ভালো। প্রতুল আর দাঁড়ালো না। আমি প্রতুলের মতো পাইপ বিলাসী নই, আমার নেশার সিগারেট, তাও খুব কম খাই। তামাকের কথায়, নেশার কথা ইচ্ছে হলো একটা প্যাকেট বের করবো বলে সুটকেসটা খুলতে দোস্তুর মতো অবাক। পুরো 1 প্যাকেট ক্যাপস্টন নেভিকার টোবাকো রয়েছে। প্রতুল কি দেখেনি?
না আমাকে ক্ষমতা দিল। প্রতুল যখন ফিরল বিকেলে তখন যায় বেজার মুখে বললে, এখানে পাইপের তামাক পাওয়া যায় না, সে আবার কিসের জায়গা, কিসের শহর? তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, সত্যি করে বলতো কোথায় গিয়েছিলি? মুচকি এসে প্রতুল বললে, একটু পরে জানতে পারবি, সবই তার ইচ্ছে, গোয়েন্দা কিছুই নয়, বুঝলি? তার ফাজলামিটা পিত্ত জ্বলে গেল। কিছু বলবার আগে যদুনাথ এসে জানালো ওপরে বৈকালিক চায়ের ডাক পড়েছে। দোতলায় উঠে দেখে অনুপ সিং আগেই হাজির। ডালিয়ারাও আজ মিশি রঙের সিল্ক পরেছেন। বিদ্যুৎ শিখা যদি কালো হতো তাহলে বোধ করি এই রূপ নিত। বাইরে থেকে চাপা গুঞ্জন কানের। আমরা হলঘরে ঢুকতেই হঠাৎ সব স্তব্ধ। তারপরে অনুপ সহাস্যে বলে উঠলেন, আসুন 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 মিস্টার ডিটেকটিভ, আজই আপনাদের সঙ্গে শেষ চার ডিনার। পুতুল বলল, বলেন কি, শেষ চার ডিনার? দরাজ গলায় হেসে উঠে অনুপ বললে, সরি 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 মিস্টার ল্যারি, সরি। শেষ মানে আপাতত শেষ। কাল ভোরে এখান থেকে হায়দ্রাবাদ, তারপর সেখান থেকে ইউরোপ। প্রতুল বলল, রত্নাকরের রাজবাড়িতে আমাদেরও মেয়াদ ফুরিয়েছে, রানীজির অনুমতি নিয়ে এবার ফিরে গেলেই হয়। অনুপ বললে, ডালিয়াও শিগগির চলে যাচ্ছে, রাজবাড়ি একদম ফাঁকা হয়ে যাবে। চায়ের পেয়ালা থেকে হঠাৎ মুখ তুলল প্রতুল, বলে, তাই নাকি, কোথায় যাবেন? ডালিয়া টিন থেকে বিস্কিট বের করছিলেন। উদাস গলায় বললেন, ভাবছি কিছুদিন কন্টিনেন্ট ঘুরে আসবো, এ বাড়িতে মন টিকছে না। প্রতুল বলল, এত বড় ট্র্যাজেডির পর সেটা খুবই স্বাভাবিক। আপনারা দুজনে একসঙ্গে যাচ্ছেন বোধহয়? ডালিয়ারাও জবাব দিলেন না। অনুপ একটু থতমত খেয়ে বললে, কি জানেন, ডালিয়া বড় একা ফিল করছে, তাই ভাবছি আমিও। ও, প্রতুল আবার চায় মুখ দিল। বিস্কিটের প্লেটটা এগিয়ে দিয়ে ডালিয়ারাও বললেন, আপনার তদন্ত শেষ হয়েছে? শান্ত সংযত কণ্ঠে প্রতুল শুধু বলল, হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিকে কি রিপোর্ট দেবেন জানতে পারি কি? নিশ্চয়ই পারেন। আপনাকে না জেনে আমি রিপোর্ট পাঠাবো না, দয়া করে তাহলে বলুন। বলি, মিস্টার বেদি, আপনিও শুনুন, আপনারও শোনাটা দরকার। প্রতুল একবার নিজের রিস্টওয়াচের দিকে তাকালো, তারপর একবার দরজার দিকে তাকিয়ে শুরু করলে। কুমার বাহাদুরের মৃত্যুটা প্রথম চিন্তায় স্বাভাবিক বলেই মনে হয়, কেননা ঠোঁটের কোনো একটু রক্ত ছাড়া শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। কুমার বাহাদুরের হাই প্রেশার ছিল, সুতরাং ডাক্তার পট্টনায়ক এবং পুলিশ সার্জন স্ট্রোকের ফলে হঠাৎ মৃত্যু বলে ভুল করেছিলেন। সন্দেহ প্রথমে আমারও হয়নি, হলো ডাক্তার পট্টনায়কের সঙ্গে দেখা করার পর। মনে হলো তিনি কিছু একটা চেপে যাচ্ছেন। তখন কুমার বাহাদুরের বন্দুকটা চুপি চুপি আনিয়ে পরীক্ষা করতে নলের ভেতর রক্ত পাওয়া গেল। পাখি শিকার করলে বন্দুকের নলের ভেতর নিশ্চয়ই রক্ত লাগে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রক্তটা যখন পাখির নয়, তখন নিঃসন্দেহে ধরে নেওয়া যেতে পারে কুমার বাহাদুরেরই রক্ত, অর্থাৎ ওই বন্দুকই কুমার বাহাদুরের মৃত্যুর কারণ, তাই নয় কি? ডালিয়া রাওয়ের মুখ যেন শ্বেত পাথরে গড়া, স্তব্ধ, নিষ্প্রাণ, ঠান্ডা। ঠান্ডা গলাতেই ফিসফিস করে বললেন, এ আপনি কি বলছেন? অনুপ একটু উত্তেজিত হয়ে বলল, আপনি কি বলতে চান কুমার বাহাদুর আত্মহত্যা করেছেন? প্রতুল শান্ত গলায় বললে, দ্বিতীয় চিন্তায় তাই মনে হয়, তাই নয় কি? ঠান্ডা চাপা গলায় ডালিয়ারাও বললেন, মনে হলে ওটা ভুল ধারণা মিস্টার লাইরি। রত্নাকরের রাজ ফ্যামিলির ওপর আপনি মিথ্যে কলঙ্ক চাপাচ্ছেন। ঈশ্বর তার ছেলের স্বরে অনুপ বললে, বাহ, আপনার তদন্ত রিয়েলি ইন্টারেস্টিং মিস্টার ডিটেকটিভ। বন্দুক দিয়ে আত্মহত্যা করলে শরীরে কোথাও ক্ষতচিহ্ন থাকবে না, গুলিটাই বা কোথায়? তেমনি শান্ত গলায় প্রতুল বললে, এই প্রশ্ন অন্তত আপনার করা উচিত নয় মিস্টার বেদি। অনুপ কি বুঝলো জানি না, নির্বাক হয়ে গেল। ডালিয়ারাও যেন ভিতরে ভেতরে অস্থির হয়ে উঠলেন। মনে আমার স্বামী আত্মহত্যা করবেন কেন? কোনো কারণ তো ছিল না। ঠিক, প্রতুল গলায় একটু জোর দিয়ে বললে, আত্মহত্যা করার মতো কারণ কুমার বাহাদুরের জীবনে ছিল না। আর্থিক অবস্থা তার পড়তির দিকে এসেছিল বটে, কিন্তু চায়ের কারবারে শেয়ার বেচার টাকা লাগিয়ে তিনি আবার ভাগ্য ফেরাবার চেষ্টা করেছিলেন। তাছাড়া আপনাকে বিয়ে করে তিনি মোটামুটি সুখেই ছিলেন। এমন অবস্থায় কেউ আত্মহত্যা করে? ডালিয়ারাও একটু অসুষ্ণি করে বললেন,
তাহলে আত্মহত্যার কথা তুলছেন কেন? কুমার বাহাদুর হাই প্রেশার ছিল, তাই? প্রতুল সোজাসুজি ডালিয়া রাওয়ের দিকে তাকালো, শান্ত জোরালো গলায় বলল, না, তেমন হাই প্রেশার থাকলে সেই কথা বলাবার জন্য ডাক্তার পট্টনায়ককে 5,000 টাকা ঘুষ দিতে হতো না। রাজবাড়ির দাসী যমুনা ঘুষের সাক্ষী আছে। শ্বেত পাথরের মুখ পলকের জন্য রক্তবর্ণ হয়ে উঠে আবার সাদা হয়ে গেল। আবছা কাঁপা গলায় ডালিয়া রাও বললেন, স্বাভাবিক মৃত্যুও নয়, আত্মহত্যাও নয়। তাহলে আপনি কি বলতে চান? স্পষ্ট ধীরভাবে প্রতুল উচ্চারণ করলে, খুন। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। কয়েক সেকেন্ডের জন্য সবাই যেন অসাড় হয়ে রইল। তারপর দারুণ উত্তেজিতভাবে অনুপ সিং বলে উঠল, খুন? আপনি বলছেন কুমার বাহাদুর খুন হয়েছেন? অসম্ভব। কে খুন করলো বলুন? বলছি, জাস্ট এ মিনিট। ছঙলে কপালটা টিপে ধরে রানীজি উঠে দাঁড়ালেন, বললেন, কপালে একটু মেন্থল লাগিয়ে আসছি। শোবার ঘর থেকে ফিরে আসতে রানীজি 2 মিনিটের বেশি লাগলো না। প্রতুল আবার হাত ঘড়িটা দেখে নিয়ে শাকঘরের দরজার দিকে তাকালো। সিঁড়িতে অস্পষ্ট পায়ের আওয়াজ পেলাম যেন। একটু এসে প্রতুল বলে, ঘটনাটা আপনার মুখ থেকেই শুনবো আশা করেছিলাম মিসেস রাও, কিন্তু তা যখন হলো না তখন আমার মুখ থেকেই শুনুন। আসুন মিস্টার সামন্ত, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আশ্চর্য হয়ে দেখলাম হলের দরজায় দাঁড়িয়ে রয়েছেন পুলিশের একজন পদস্থ কর্মচারী। এগিয়ে আস্তে আস্তে তিনি বললেন, আমি বোধহয় ঠিক সময় এসেছি। প্রতুল বললে, হ্যাঁ, একদম ঠিক সময়। আমার কাহিনী এবার শুরু করি। এই ঘটনার নায়িকা যিনি, ধরুন তারও নাম ডালিয়া, মিসেস রাওয়ের নামে নাম। কুমারী বয়সে ডালিয়া ছিল দিল্লির এক নাম করা হোটেলের রিসেপশনিস্ট। হোটেলে ধনী সমাজের আনাগোনা দেখে দেখে ডালিয়ার মনেও ধনী হওয়ার জন্য অদম্য লালসা জেগেছিল। সে সুখে বাঁচতে চায়, আরামে বাঁচতে চায়, বিলাসে বাঁচতে চায়, আর তার জন্য চাই টাকা, প্রচুর টাকা। অল্প বয়সে টাকার ওজনে জীবনের সব কিছুকে সে মেপে নিতে চায়। এটা অবশ্য এই যুগেরই অভিশাপ। তাই নেহাত মধ্যবিত্ত ঘরের ছেলে অনুপের, মাফ করবেন মিস্টার বেদি, আমি কিন্তু আপনার নামেই বলছি, ভালোবাসায় ডালিয়ার রুচি হল না। সে প্যারিস চলে গেল। বিখ্যাত শিল্পপতি মির্জা রসুলের সঙ্গে জীবনের সুখস্রোতে গা ভাসিয়ে। কিন্তু সুখ বেশি দিন তার কপালে টিকল না। মাস 2 বাদে মির্জা রসুল তাকে ছেড়ে দিল। ডালিয়া তখন তার অনুপম রূপকে পুঁজি করে নতুন শিকার খুঁজে বেড়াচ্ছে। এমন সময় এক অপেরা হাউসের রাজকুমার সুমন্ত্র রায়ের সঙ্গে তার দেখা। রত্নাগর এস্টেটের রাজকুমার, হলোই বা বয়সের অনেক তফাৎ, টাকা তো আছে প্রচুর। আলাপের 2 মাসের মধ্যেই রত্নাগরের রানী হয়ে ডালিয়া এসে উঠল রাজবাড়িতে। বয়স্ক রাজকুমার সুন্দরী তরুণী স্ত্রীর একান্ত অনুগত হয়ে রইল। কিন্তু বছর 2 যেতে না যেতে ডালিয়ার স্বপ্ন ভেঙে গেল। সে জানতে পারল যে রত্নাগর এস্টেট ভেতরে ভেতরে ফোঁপড়া। কুমার বাহাদুর অবশ্য চায়ের কারবার অংশীদার হলেন, কিন্তু সে সম্পত্তির ভবিষ্যৎ মালিক তো কুমার বাহাদুরের প্রথম পক্ষের ছেলে সুজিত রাও। মায়ের রাজবাড়ির উত্তরাধিকারী সুজিত রাও। ডালিয়ার সকল আশায় ছাই পড়ল। তখন সে অন্য রাস্তা ধরল। কুমার বাহাদুরকে বলে কয়ে 1.5 লাখ টাকা জীবন বীমা করালে। তার নমিনি হলো ডালিয়া। কিন্তু টাকাটা তাড়াতাড়ি পাওয়া যায় কি করে? প্রৌঢ় স্বামীর সঙ্গে 2 বছর ঘর করে ডালিয়া তখন হাঁপিয়ে উঠেছে। অনুপ মাঝে মাঝে রাজবাড়িতে আসে, বন্ধু হিসেবে আসে, আর ডালিয়ার উদগ্র বাসনা বাঁধন মানতে চায় না। স্বাভাবিক সেটা। যৌবন যৌবনকে চায়, কিন্তু টাকা টাকা ছাড়া দুনিয়া কোনো বাসনায় পূর্ণ হয় না। মুখ লাল করে মুখ দাঁড়িয়ে উঠে বলল, মিস্টার ল্যাডি, আপনার এইসব কথা ব্যক্তিগত, অত্যন্ত আপত্তিজনক। শান্ত গলায় প্রতুল বলল, ক্ষমা চাইছি, কিন্তু আমি আপনার চরিত্রের প্রতি কোনো কটাক্ষপাত করিনি। আমি শুধু ডালিয়ার চরিত্র বিশ্লেষণ করছি। আমি ডালিয়ার দিকে তাকালাম। হাইব্যাক চেয়ারে মাথা হেলিয়ে নিঠার হয়ে বসে আছেন ডালিয়া রাও। 2টি ঝিনুকের খোলার মতো 2টি চোখের পাতা বুঝা। প্রতুল আবার বলতে লাগলো, অনেকদিন পরে হঠাৎ একদিন রাজবাড়িতে এসে হাজির। কুমার বাহাদুর মানুষটি ভালোই ছিলেন, অনুপের সঙ্গ পছন্দ করতেন। বোধহয় তার স্ত্রীর এই তরুণ বন্ধুর পূর্ব ইতিহাসটা জানতেন না বলে। সে রাতে ডিনার টেবিলে অনেক হই হই গল্প গুজব হলো। দেশ বিদেশ ঘোরা ছেলে অনু অনেক গল্প আর অদ্ভুত ঘটনা শোনালো।
তার মধ্যে একটি ঘটনার কাহিনী ডালিয়া ভুলতে পারল না। ইউগান্ডা এক দেউলিয়া ব্যবসায়ী নিজের পাখি মারা বন্দুকের নল নিজের তালুতে ঠেকিয়ে আত্মহত্যা করেন। গুলিটা মাথার মধ্যে আটকে ছিল, ফলে প্রথমটায় স্বাভাবিক মৃত্যু বলে সবাই মনে করে। পরে অবশ্য ময়নাতদন্তের ফলে মাথা থেকে গুলি বেরোয়। অনুপ তো এক রাতের অতিথি হয়ে এসেছিলেন, পরদিন ভোরে চলে গেল, কিন্তু সেই অদ্ভুত ঘটনার কাহিনী ডালিয়া কিছুতেই ভুলতে পারল না। তার কেবলই মনে হতে লাগলো কি চমৎকার প্ল্যান, ঘটলো আত্মহত্যা, কিন্তু মনে এলো স্বাভাবিক মৃত্যু। শুধু চমৎকার নয়, নিখুঁত প্ল্যান, কিন্তু সব অপরাধের মধ্যে যেমন একটা খুঁত থেকে যায়, এক্ষেত্রেও তাই হলো। বন্দুকের নলের বাইরেটাই মুছে ফেলা হয়েছিল, ভেতরটা নয়। তাই বন্দুকের নলের মধ্যে পাওয়া গেল কুমার বাহাদুরের রক্ত। পুলিশ অফিসার প্রশ্ন করলেন, কিন্তু খুনটা হলো কি করে? তা তো বলছেন না মিস্টার ল্যারি। প্রতুল বলল, যথাযথভাবে বলা মুশকিল, কেন ঘটনার সময় খুনি ছাড়ার কেউ উপস্থিত ছিল না। তবু লজিক্যালি ঘটনাটিকে সাজাবার চেষ্টা করলে যা দাঁড়ায় আমি তাই বলছি। ঘটনার দিন বিকেলে কুমার বাহাদুর পাখি শিকার করতে বেরোলেন। বেশ, ইদানিং বড় শিকার তিনি করতেন না, একাই বেরিয়েছেন। কিন্তু একটু পরেই ডালিয়াকে দেখা গেল তার পাশে। কুমার বাহাদুর জিজ্ঞেস করে, তুমি এলে যে? ডালিয়া বলল, ঘরে একা ভালো লাগলো না। আচ্ছা, অনুপ যা বললে তা কি সত্যি? পাখি মারা বন্দুকে কখনো মানুষ মরতে পারে? অনুপটা একদম বোগাস। কুমার বাহাদুর বললেন, বলেছি তো, মানুষের তালুতে এমন একটা জায়গা আছে যেখানে ফায়ার করলে গুলি সোজা ব্রেনে চলে যায় আর সঙ্গে সঙ্গে শেষ। ডালিয়া চোখ বড় বড় করে বলে, সত্যি? তালু কোন জায়গাটা গো, একবার দেখাও না। কুমার বাহাদুর হেসে বলে, হঠাৎ এ খেয়াল কেন তোমার? মিষ্টি এসে ডালিয়া বললে, এমনি দেখাও না গো প্লিজ। রূপসী তরুণী স্ত্রী ভুবনমোহিনী হাসি ঠিকই কাজ করলো। ডালিয়ার আবদার রাখবার জন্য কুমার বাহাদুর হাঁ করলেন। তারপর গুলি ভরা বন্দুকের নলটা মুখের মধ্যে ঢুকিয়ে তালুর একটা বিশেষ স্থানে ঠেকিয়ে দিলেন। বললেন, এই দেখো, দেখি 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 বলে ডালিয়ার স্বামীর বুকের কাছে ঝুঁকে পড়ল। কুমার বাহাদুর দেখতে পেলেন না চাপা কলির মতো একটি আঙুল ততক্ষণে বন্দুকের ট্রিগার ছুঁয়েছে। তারপর শুধু একটা চাপ। বন্দুকের নলের গা থেকে রক্ত টুকরা ট্রিগার থেকে আঙুলের ছাপ মুছে ডালিয়া বন্দুকটা মৃতদের পাশে ফেলে রেখে দিল। তারপর রাজবাড়ির পিছনের দরজা দিয়ে সবার অলক্ষ্যে ফিরে এলো। সন্ধ্যা যখন হয় তখন যদুনাথকে সঙ্গে নিয়ে খুঁজতে বেরল স্বামীকে। কিন্তু দ্বিতীয় ভুলটা হলো সেইখানেই। খুঁজতে বেরিয়ে খোঁজা আর হলো না। মনের উত্তেজনার তাড়াতাড়িতে খুনি সোজা পৌঁছে গেল হর্তুকি জঙ্গলে, কালকা সন্ধ্যা ঝোপের পাশে। যথারীতি ডাক্তার এলো, পরীক্ষা হলো, কিন্তু স্বাভাবিক মৃত্যু হিসেবে ময়নাতদন্তের প্রশ্নই উঠল না। অটপসি হলে আমার বিশ্বাস মাথার মধ্যে আটকে থাকা গুলি পাওয়া যেত। কিন্তু তা যখন হলো না, তখন ডালিয়া নিশ্চিন্ত। আর সে ভাবল, ইন্স্যুরেন্সের 1.5 লাখ টাকা আর পূর্বপ্রণয়ী অনুপকে নিয়ে ইউরোপের জীবন স্রোতে আবার গা ভাসানো যাক। কিন্তু সব ভেস্তে দিই প্রতুল লাহিড়ী। প্রতুল থামল। আমার চোখ, শুধু আমার নয়, সকলের চোখে গিয়ে পড়ল হাইব্যাক চেয়ারে হেলান দিয়ে নিথর একটা অনিন্দ সুন্দর নারী মূর্তির উপর। ডান হাতখানা কোলের উপর মুঠো করা, বাঁ হাতখানা চেয়ারের পাশে ঝুলছে, চোখ বোঝা যেন ঘুমন্ত। হরের মধ্যে নেমে এলো শীষের মতো ভারী স্তব্ধতা। সেই স্তব্ধতা ভেঙে পুতুল বললে, আমার তদন্ত আমি শেষ করেছি, এবার আপনার কাজ আপনি করুন অফিসার। পুতুল উঠে দরজার দিকে এগোলো। শ্বেত পাথরের মূর্তি যেন জেগে উঠল হঠাৎ। ডালিয়া চোখ মেলে বলল, দাঁড়ান মিস্টার লাহিড়ী, আপনি যতই চেষ্টা করুন বিচারের কাঠগোড়ায় আমায় তুলতে পারবেন না। বড় বিচিত্র হাসি আসলেন রত্নাগড়ের রানীজি, আর তৎক্ষণাৎ বাঘের মতো লাফ দিয়ে নিটল মসৃণ ডান হাতখানা ধরতে গেল পুলিশ অফিসার। কিন্তু তার আগেই হাতখানা মুখে গেছে পৌঁছে। শিথিল মুঠি থেকে গড়িয়ে পড়ল ছোট্ট একটা কাচের শিশি। তখনও তার মধ্যে অল্প একটু সাদা গুঁড়ো।